শ্বশুরবাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমাকে তারা সহ্য করতে পারতো না, দোষ না করেও আমি তাদের শত্রু হয়েছি। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমাকে ওই বাড়ি থেকে বেরোতে হয়েছে। আর মনে মনে ভেবেছি আমি রাস্তায় পড়ে থাকবো, কিন্তু আর ওই বাড়িতে কখনো উঠবো না। ওদের একটু টাকা বেশি ছিল আর আমার বাবা ছিল একটু গরিব, তাই একটু আমাকে সম্মান করতো না। উঠতে বসতে আমাকে খারাপ কথা শুনতে হতো, সারাদিন ওদের অত্যাচার সহ্য করতে হতো। যখনই আমার হাজবেন্ড বাড়ি থেকে বেরোতো সারাদিন আমাকে অত্যাচার করা হতো। ওদের কাছে এগুলো অত্যাচার নয়, কিন্তু আমার কাছে এগুলো মানসিক টর্চার। সারাদিন একটা মানুষকে যদি তোমরা গালি দিতে থাকো তাহলে সেই মানুষটা কি করে সহ্য করবে? প্রত্যেকটা মেয়ের পাশেই তাদের ফ্যামিলি থাকে, কিন্তু আমার হচ্ছে পোড়া কপাল, আমার পাশে কেউ নেই। অত্যাচার সহ্য করতে না পেরে যখন বাবার বাড়িতে এসে আশ্রয় নিলাম, এখানেও এসে আমাকে শুনতে হয় দোষ নাকি তাদের ছিল না, সব দোষ নাকি আমার। যারা অন্যায় করে তারা সবার চোখে ভালো হয়ে যায়, আর যে মানুষগুলো দোষ না করে অত্যাচার সহ্য করে তাদেরকে সবাই খারাপ বলে আর সবার চোখে খারাপ হয়ে যায়। মাঝে মধ্যে ইচ্ছে করে নিজের জীবনটা শেষ করে ফেলি, কিন্তু আমার একটা মেয়ে আছে, তার জীবনটা তো আমার জীবনের সাথে জুড়ে আছে। আমি না থাকলে আমার মেয়েকে কে দেখবে? ওর কথা ভাবলেই আমার কষ্ট হয়, তার জন্যই আমি বেঁচে আছি। ভাবছি নিজের পায়ে দাঁড়িয়ে মেয়েটার একটা ভবিষ্যৎ করব, কিন্তু সেটাও হচ্ছে না। আমার পাশে কেউ নেই আর আমাকে কেউ সাপোর্টও করছে না। আমার মতো অভাগিনী মানুষের পাশে কেউ থাকে না। আর যারা দেখবে খারাপ ভাবে ভিডিও করে তাদেরকে সবাই সাপোর্ট করে, ভদ্রভাবে ভিডিও করলে কেউ সাপোর্ট করে না। দেখি ভগবান আমার কপালে কি লিখে রেখেছে, আর কতটা যে কষ্ট সহ্য করতে হবে এটাই শুধু ভাবি। কেউ যদি পাশে না থাকে তাহলে নাকি শুধু একমাত্র ভগবান পাশে থাকে, কিন্তু আমার তো না আছে ভগবান পাশে, না আছে অন্য মানুষ। গরিব ঘরের মেয়ে আমি, তাই অনেক কষ্ট করে দিন কাটাতে হয় আমাদের। তবে গরিব ঘরের বলতে আমি নিজেই হচ্ছি সব থেকে গরিব। না আমার কাছে আছে একটা বাড়ি, না আছে কোনো আশ্রয় নেওয়ার মতো জায়গা। যেখানেই যাই অন্যের ভরসায় আমাকে থাকতে হয়। উঠতে বসতে আমাকে বুঝিয়ে দেয় আমি তাদের কেউ না। এই পৃথিবীতে ধোকা দেওয়ার মতো মানুষ অনেক পাবে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কাউকেই পাবে না। বাবার বাড়িতে আছি, নিজের সংসারের সুখ ছিল না বলে বাবার বাড়িতে এসে আছি, কিন্তু এখানেও আমাকে কেউ শান্তি করে থাকতে দিচ্ছে না। মেয়েদের ভাগ্যটাই খারাপ হয়, শ্বশুর বাড়িতে যদি জায়গা না হয় তাহলে আর অন্য কোথাও স্থান হয় না। যাদের সুখ আছে তারা আরো সুখের খোঁজ করে, আর আমরা একটু সুখের জন্য ছটফট। শ্বশুর বাড়িতে থাকলেও কষ্ট সহ্য করতে হয়, আবার বাপের বাড়িতে থাকলেও কষ্ট সহ্য করতে হয়। মেয়েদের সুখ কোথাও নেই। শ্বশুর বাড়িতে কোনো মেয়ে সংসার ভাঙতে যায় না, সব মেয়েরাই সংসার গড়ার স্বপ্ন দেখেই যায়। জানি সংসার করতে গেলে অশান্তি ঝগড়া এইসব হবেই, তারপরও মানিয়ে নিয়ে থাকতে হয়, কিন্তু আমার ব্যাপারটা পুরোটাই আলাদা। তবে আমিও মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওদেরকে বোঝাতে গিয়ে আমি নিজেই হেরে গেলাম। তো যাই হোক, আমি আজকে আমার মনের কথা অনেক বললাম। আমি এইসব কথা কাউকেই বলি না, কিন্তু আমার মনের কথা শেয়ার করার মতো তো কোনো মানুষ নেই, তাই তোমাদের সাথেই শেয়ার করলাম। উনুনে রান্না করলে উনুন তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়, ছাইগুলো না বের করলে নতুন করে উনুন জ্বালাতে অসুবিধা হয়। তো যাই হোক, ছাইগুলো বের করে নিয়ে বাসনগুলো মাজা ঘষা করে উনুন আবার লেপে নিতে এসেছি। সব দিন উনুন লেপে নিলে দেখতে ভালো লাগে, আর আমার মনে হয় রান্না করার জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই ভালো হয়। তারপর হাঁড়ি কড়াইতে মাটি লাগিয়ে নিয়ে আলু শুদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আমার আর দৃশার জন্য। আলুগুলো মেখে নিয়ে দৃশাকে খাবার খাইয়ে দিয়ে আমি স্নান করে ফুল তুলতে এসেছি, পুজো দিব তার জন্য। তারপর আবার দুপুরের জন্য রান্না করতে হবে। মা বাড়িতে না থাকলে আমার একটু কাজের চাপটা বেশি হয়ে যায়, বাড়ির সব কাজ আমাকে করতে হয়। কাজ করতে আমার একটুও ভয় লাগে না, আমার বাড়ির সব কাজ করতে ভালো লাগে, বাড়ি গুছিয়ে রাখতে ভালো লাগে। পুজো দিয়ে খাবার খেয়ে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে যে মাছগুলো এনেছিল একদম ভালো লাগে। আমি তো এই মাছগুলো কাটতেই পারছিলাম না, এমনিতেই আমার মাছ কাটার কথা শুনলে অলস লাগে, তবুও কি আর করা যাবে, কিছু কাজ অপছন্দ হলেও করতে হয়। মেয়ে হয়ে যখন জন্ম হয়েছি বাড়ির কাজ তো আমাকে করতেই হবে। আজকে দুপুরে রান্না করেছি ডাল, আলু ভাজা আর মাছ ভাজা। আমার যে কি হয়েছে একদম খাবার খেতে ইচ্ছে করে না। যাই হোক, দুপুরের খাবার খেয়ে আমি একটু আদা আর লবণ খাচ্ছি। একদম খেতে ভালো লাগছে না, কিন্তু তবুও খাচ্ছি। আর দৃশা তো আমার কাণ্ড দেখে অনেক হাসছিল, কারণ দৃশাই আমার ভিডিওটা করে দিচ্ছে আর বলছে মা দেখো কেমন লাগে খেতে। আমার তো ভিডিও করে দেওয়ার মতো কোনো মানুষ নেই, আর আমার কাছে স্ট্যান্ডও নেই, তাই আমার ভিডিও আমার মেয়ে দৃশাই করে দেয়। দৃশা ভিডিও করে দিতে চায় না, কিন্তু আমি অনেকটা বুঝিয়ে বলি, তখন আবার করে দেয়। মাঝে মধ্যে রেগে গেলে বলে আমি তোমার ভিডিও করে দিব না। দৃশা ছোট হলেও আমার কষ্টগুলো বোঝে। আদা খেয়ে আমার পেটটা অনেক ভালো লাগছে, তারপর কাপড়গুলো তুলে রাখলাম। শরীর খারাপ থাকলে কাজ করতে একদম ভালো লাগে না, কিন্তু বাড়িতে যদি কাজ করার মতো কোনো মানুষ না থাকে তাহলে আমাকেই কাজগুলো করতে হয়, আমি কাজ ফেলে রাখি না। তো যাই হোক, কাপড়গুলো তুলে রাখার পর আর কোনো ভিডিও বানানো হয়নি, যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল। তারপর একবারই তারপরের দিন ভিডিও শুট করেছি। মানুষ খায় ভাত, আর ও কি খাচ্ছে, কি খাচ্ছে দেখো। এইসব জিনিস খেতে নেই, তারপরও খাবে।
এই ভিডিওগুলো অনেকদিন আগেই বানিয়েছি, কোনো কারণে আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি। আমাদের টিনের ঘরটা ভেঙে ফেলার আগে এই ভিডিওগুলো বানিয়েছি। এই কাপড়গুলো আমি বিছানায় রেখেছি ধুয়ে দেওয়ার জন্য। এই কাপড়গুলো পরে যে আমি কোথাও একটা গিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না। আমার একটা অভ্যাস আছে, আমি বাইরে থেকে কোথাও আসলেই আমি কাপড় ধুয়ে দিই। সেই কাপড়গুলো আমি কখনোই এমনিতে ঘরে রাখি না। তো যাই হোক, উঠোনটা লেপে নিয়ে মা আবার কুমড়ো শাক নিয়ে আসলো, সেগুলো কেটে দিচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ঠিক করে মাটির উঠোন লেপতে পারি না, কিন্তু চেষ্টা করছি। চেষ্টা করলে তো মানুষ সবকিছুই পারে, এটা আমি অনেকের মুখেই শুনি। তাই কাজ করতে না পারলেও আমার শেখার ইচ্ছে অনেক আছে। মানুষ আমরা অনেকেই আছি, কিন্তু ডিম মাত্র 4টেই ছিল, তার মধ্যে একটা ডিম তো দৃশা খেয়ে নিয়েছে। আলু আর ডিমগুলো সেদ্ধ করে নিয়ে দৃশা আর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর ভাতের হাঁড়িটা মেজে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। কালকের অনেকগুলো ভাত ছিল, ভাতগুলো তো ফেলে দিয়ে লাভ নেই, তাই গরম ভাতে দিয়েছি। আর আমাদের বাড়িতে বাসি ভাত কেউ খেতেই চায় না। আমি মা লক্ষ্মীকে ফেলি না। এদিকে আমার ভাত রান্না হচ্ছে আর আমি মশলাগুলো বেটে নিচ্ছি। আর এই রোদ্রে মশলাগুলো বাটতে খুবই অসুবিধে হচ্ছে। আমাদের কলে পাড়ে একটা গাছ ছিল, সেই গাছটা কেটে ফেলার পর উঠোনে একটু রোদ বেশি ওঠে। যাই হোক, ডিমের ঝোল আর শাক রান্না করার পর উঠোন পরিষ্কার করে নিলাম। তারপর দেখো আবার কতগুলো বাসন বের হয়েছে। সবগুলো বাসন ধুয়ে নেওয়ার পর আমিও স্নান করে নিলাম। আর এইদিকে আমার মেয়েকে দেখো, ও স্নান করেছে, কিন্তু ওর যে কাপড়গুলো ছিল সেগুলো ও নিজেই ধুচ্ছে। আমি বারণ করলাম দৃশাকে, ও তো কাপড় ধুতে পারবে না, কিন্তু দৃশা আমাকে বলছে ও আমাকে সাহায্য করবে, তাই কাজ করে দিচ্ছে। তারপর দৃশা আর আমি খাবার খেয়ে আমি তো শুয়ে আছি, আর দৃশাকে দেখো ভিডিও দেখছে, আমার দিকে একবারও তাকাচ্ছেও না।